21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই জিজ্ঞাসা, এই অনেকটা বেদনাসিক্ত জিজ্ঞাসা, এই জিজ্ঞাসার পাশাপাশি তিনি কিন্তু প্রতিবাদ করেছেন এবং পরের স্তবকে গিয়ে আমরা সেই প্রতিবাদের কণ্ঠটাও শুনি। এই দুটি সংমিশ্রণ আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটিকে অমর করেছে। অমর করেছে আরো একটি কারণে, গাফফার ভাই সেই জিজ্ঞাসা রেখে গেছেন সে 1952 সালে, পরের বছর 1953 সালে যখন প্রথম এই গানটি গাওয়া হয় ঢাকা কলেজের অনুষ্ঠানে, তখন যে প্রশ্নটা উঠেছিল আমি কি ভুলিতে পারি, এবং বাঙালি জাতি জবাব দিয়েছে না, তারা ভুলেনি, ভুলবে না, ভুলতে পারে না। এবার আমাদের সেই প্রতীক্ষিত বক্তব্য শোনার পালা। শ্রদ্ধেয় গাফফার চৌধুরী। আমাকে আজকে সন্ধ্যায় কিছু বলার আমি একদিকে সুখী, অন্যদিকে দুঃখিত হয়েছিল যে সবাই আমরা অতীতের গান শুনবো বলে প্রত্যাশা নিয়ে এসেছিলাম, সেখানে এসে বলতে বার্নার সঙ্গে আমাকে জিজ্ঞাসা করে নিয়েছিল যে একটা মানুষের সর্বনাশ করার সবচেয়ে বড় পন্থা কি। মানুষরা বলেছিলেন তার কানে কাছে অনবরত প্রশংসা দেখবেন যে বছর আগে মধ্যে তার সর্বনাশ হয়ে গেছে। এই জন্য আমি তো ইতিহাসের ছাত্র, এখন একটা জানতাম যে রোমান কিংরা যখন কোনো দেশ দখল করতেন এবং তাদেরকে বিরাট সরঞ্জাম দেওয়া হতো, তখন ওনারা একটা কাজ করতেন। সে আদিকালের রোমান জেনারেলরা তারা একজন অর্ডিনারি সৈন্যকে পাশে ঘোড়ায় তুলিয়ে রাখতেন। তারা তো রোমে ঢুকতেন, তখন ওই সৈন্যের কর্তব্য থাকতো তাকে বলা খানের কাছে, জেনারেল ইউ আর এ মর্টাল, জেনারেল ইউ আর এ মর্টাল। এই বললে তার মাথা ঠান্ডা থাকতো, তোমাকেও মরতে হবে। এই যে গ্লোরি দেখছে তার পাশে, এটা মানে বুদ্বুদ, তারপরে সে ঠান্ডা থাকতো। আমার ধারণা যে কোন লেখক বা সাহিত্যিক, সাংবাদিক যাই হোক, অতিরিক্ত প্রশংসা তাকে ক্ষতি করে, যা তার নয় সেটা ক্ষতি করে। আপনারা যেসব বিশেষণ দিলেন কতগুলো বিশেষণ আমি উপযুক্ত না। আমি আমার গানটা একটা অ্যাক্সিডেন্টাল প্রোডাক্ট। আমি যখন পড়ি, আমার চোখের সামনে একটা লাশ দেখেছি, লাশটা দেখে আমার মনে দুঃখ হয়েছে যে আমার ভাইয়ের মতো একটা লোকের মাথার খড়ি উড়ে গেছে, নৃশংস হত্যাকাণ্ড দেখে ওই কবিতা লিখেছিলাম, সেটা কারো তবে গান হয়েছে। আমাকে বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরে একদিন বললেন যে তুমি এরকম একটা গান লিখে এরকম সারা প্রতি বছর গাওয়া হয়, দেশ স্বাধীন হয়ে গেল একটা গান লেখা হয় কেন, ওরকম একটা গান লিখে নিয়ে আসো। তাই বললেন বঙ্গবন্ধু আপনি একটা কাজ করতে পারেন কি, 7ই মার্চের ভাষণটা আপনি আরেকবার দেন, ওরকম দেশটা গঠিত হয়ে যাবে। পাগল, ওই ভাষণ দিয়ে রাখতে পারবো নাকি? এখন তো আপনি কি করে ভাবলেন যে আমি ওই গান আলোচনা করব? এরকম ইতিহাসটার প্রয়োজনে কিছু লোককে দিয়ে কিছু কাজ করে, ভাষণ। এটা গত বছর এসেছিলাম, দেখলাম যে উনি যে সমস্ত ড্রাফট করে নিয়ে আসছিলেন প্রেসিডেন্ট লিংটন ওয়াশিংটন থেকে, একটা উনি করেন, উনি ওইখানে দাঁড়িয়ে যেটা মনে আসছে বা ড্রাফট করছিলেন একটা খামের উপরে, ওইটা উঠে গেছে, সেটা আজকে পৃথিবীতে অমর ভাষণ হয়ে যাচ্ছে। এরকম ইতিহাসটা একটা, এই গানটা আমার বলে আমি মনে করি না। এখন আমি যখন শুনি তখন আমি নিজের খুব একটা স্ফীত হই। আমার মনে হয় যে আমি তখন একজন বালক ছিলাম, আইএ ফার্স্ট ইয়ারে পড়ি, লাস্ট দেখেছি, হয়তো বা আমাকে দিয়ে ওইটা ওই ইতিহাসটা তৈরি করেছে, প্রোডাক্ট অফ হিস্ট্রি, এবং ওটা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আর যেটা বলা হয় যে বিশ্লেষণ করি, এটা করি, আমার কোনো পাণ্ডিত্য নেই, আমার লেখাপড়া খুবই কম। যেহেতু আমি একটি পলিটিক্যাল পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার বাবা বরিশাল ডিস্ট্রিক্ট কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, আমার বাবা 2বার জেল খেটেছেন, 42-এর অগাস্ট মুভমেন্টে তাকে আমার দেখেছি ধরে নিয়ে যেতে, তারপরে আলিপুর জেলে ছিলেন, আবার আমার বাবা পণ্ডিত মতিলাল নেহরুর প্রাইভেট সেক্রেটারি ছিলেন, আমরা আনন্দ ভবনে যেতাম ছিল। এসবের পরিবেশে গুণে তখনকার ইতিহাস জেনেছি। আমরা ওই ধর্মীয় জাতিতত্ত্বে বিশ্বাস করি, ছোটবেলায় করি।
যে ধর্ম দিয়ে জাতি হয় এটা বিশ্বাস করি। এবং তার ফলে আমরা অনেক নির্যাতন ভোগ করেছি। পাকিস্তান হওয়ার পরেও আমাদের ফ্যামিলিতে অনেক নির্যাতন হয়েছে, হিন্দু দালাল, ভারতের দালাল, নানা অপবাদ সহ্য করতে হয়েছে। এবং এখন আমি বিশ্বাস করি যে পাকিস্তান হওয়াটা তো অনেক হয়তো রাগ করবেন, এটা ভারতবর্ষে যে সর্বনাশ করেছে আর কোনো সর্বনাশটা করেনি। আমি মৌলানা আবুল কালাম আজাদের একটা ভাষণ করেছিলাম, তিনি যা বলেছেন তাই হয়েছে। উনি বলেছেন যে আমরা বাংলাদেশে ভারতবর্ষে কেবল 10 কোটি মুসলিম, আমরা 5টা প্রভিন্সে মেজরিটি। ভারতবর্ষ যদি ঐক্যবদ্ধ থাকে, 5টা প্রভিন্সে যদি মুসলিম রুল থাকে এবং আমাদের সঙ্গে শিখ, আপনার তফসিলি সম্প্রদায়, যারা বর্ণহীনদের দ্বারা নিপীড়িত, তারা আমাদের সঙ্গে আসবে। আমরাই হবো আলটিমেটলি মেজরিটি, নট কাস্টিং। এবং আমাদের একটা শক্তি থাকবে, আমাদেরকে ভয় করবে, আমরা অনেক বেশি পাওয়ার আর ইনফ্লুয়েন্স এক্সার্ট করতে পারবো ভারতবর্ষে। কিন্তু আমরা যদি ভাগ হয়ে যাই, তারপরে 2টা পাকিস্তান হয়, 1,000 মাইলের ব্যবধান হয়, এনিমিটি দেখা দেবে। কারণ আমাদের মধ্যে ভাষা, কালচার, পোশাক কোনো ব্যাপারে কোনো সামঞ্জস্য নেই, একমাত্র ধর্ম। ধর্ম দিয়ে জাতি হয় না, বলে আরবদের সঙ্গে আমাদের জাতিত্ব হতো। সুতরাং কিছুদিনের মধ্যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে গন্ডগোল দেখা দেবে, যুদ্ধ হবে, লড়াই হবে। যে 6 কোটি মুসলমান ভারত থাকবে, তারা অধিকার হারাবে, আর আমরা যারা পাকিস্তান তৈরি করবো, নিজেদের মধ্যে বিবাদে কিছুদিনের ভিতরে তারাও আমাদের শক্তি সামর্থ্য হারিয়ে আমরা হয়তো বা আবার ভারতের সাব কলোনি হয়ে দাঁড়াতে পারি। আপনারা দেখেন কি অবস্থা হয়েছে, কোথায় পাকিস্তান, কোথায় পূর্ব পাকিস্তান, ইন্ডিয়ার মুসলমানদের অবস্থা সবই দেখে। গুজরাটে তারা গৃহীত হয়, বলার কেউ নেই। এই যে অবস্থাটা ভারত বিভাগ করেছে, এই জন্য এটা পাণ্ডিত্য না, এটা অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি যে আমাদের কি সর্বনাশ করেছে। তাই এইসব সমর্থনের কোনো মূল্য নেই। বাঙালি জাতে বাঁচলে আমার মতো কেন, আমরা হাজার হাজার লোক, হাজার হাজার মনীষার জন্ম হয়, আমাদেরকে উন্নত করবে। এটাই বলবো। আজকে নজরুলের সঙ্গে আলাপ হচ্ছিল, বাংলাদেশের যে সম্ভব পকল কোথায় ভাটিয়া, কোথায় ভাইয়া, কোথায় কি, তোমরা তো কোনো দেখাই বলে তোমার সমস্ত সব গান জানি না। আমি ব্যাকটেরিয়া হয়ে গেছি, যেমন অশ্লীল শব্দ, শ্রাদ্ধ, সুর, এসব হচ্ছে। আমাদের 1000 বছরের ইতিহাস, যে গান, যে ছবি, যে আমরা প্রডিউস করেছি, তার কোনো তুলনা নেই। আমাদের অর্ধশিক্ষিত জায়গায় গান দিয়ে গেছেন, দর্শন দিয়ে গেছেন। তারপর আজকাল অতি উন্নত গানে, কবিতায় নেই, লাল হাসান, এদের গান, এদের দর্শন, এগুলো রিপিট করলেও, এগুলো বাঁচিয়ে রাখতে পারলো বাংলা বেশি থাকে, এগুলো বাঁচিয়ে রাখার আমি বলার চেষ্টা করছি। যাই হোক, আমরা জিজ্ঞাসা পারবো না। গান শুনে আমি একটু আপনার ভয় করবেন, দেখবেন বেঁচে আছে বিবেক থেকে বিক্রি না।